প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অমর ২১শে বইমেলা উপলক্ষে খবরের কাগজের নিয়মিত আয়োজন খবরের কাগজ লেখক আড্ডায়। আজ আমার সাথে উপস্থিত আছেন আমাদের দেশের স্বনামধন্য বরেণ্য কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং সাংবাদিক কবি নাসির আহমেদ। চলুন আজ তার সাথে কথা বলি এবং এই বইমেলা সম্পর্কে এবং তার লেখালেখি নিয়ে আজ কথা বলবো। কবি নাসির আহমেদ, লেখক আড্ডায় আপনাকে স্বাগত। নাসির আহমেদ, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এবারের বইমেলা একটা ভিন্নতর প্রেক্ষাপটে এবার হচ্ছে এবং বিলম্বিত একটি বইমেলা। এই বইমেলাকে আপনি কবি হিসেবে কিভাবে দেখছেন? মোস্তফা কামালের একটা উপন্যাসের শিরোনামই বলি বিষাদ বসুধা। আমি এক ধরনের বিষাদ দেখি এবারে বইমেলায়, যেটা একটা কি বলবো, প্রায় ৮০ বছরের ঐতিহ্য হচ্ছে আমাদের অমর ২১শে। ৭৫ বছর তো অতিক্রান্ত ৫২ থেকে, জি, বা ৭৫ বছর চলছে। জি, এই দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ২১-এর চেতনা। ২১ মানে মাথা নত না করা, জি, ২১ মানে বাঙালি তার সত্তাকে চিনে নেয়া, এবং বাঙালি যে বাঙালি এই আপন সত্তাকে প্রথম চিনেছিল মাতৃভাষাকে আঘাত করার পরে। সঙ্গত কারণে ২১-এর চেতনা আমাদের সাহিত্যে একটা নতুন ধারারই সূচনা করেছে। কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ২১শে ফেব্রুয়ারি, মোহাম্মদ সুলতান ছিলেন যার প্রকাশক। সেই সংকলনের হাত ধরে বাংলা ভাষা একটা নতুন সাহিত্য ধারারই তো সৃষ্টি হয়েছে। তো সেই ধারাবাহিকতায় স্বাধীনতা পরবর্তীকালে চিত্তরঞ্জন সাহা, মুক্তধারার প্রতিষ্ঠাতা, সত্ত্বাধিকারী, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ করেছিলেন মুক্তিযুদ্ধের সময় কলকাতায়। জি, সেই কয়েকটি বই নিয়ে তিনি একটা চট বিছিয়ে এখানে মেলাটা শুরু করেছিলেন। মেলা তো না, বই বেচতে বসেছিলেন, এবং তার দেখা দেখি আরও কিছু কিছু প্রকাশক এসেছিল। সেই বইমেলা প্রাতিষ্ঠানিক রূপে পেয়েছে ৪০ বছরের অধিক, এবং এই বইমেলা ১লা ফেব্রুয়ারি শুরু হয়, ২৮শে ফেব্রুয়ারি বা ২৯শে যদিও লিপিয়ার হয় শেষ হয়। জি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের যে চরম দুর্ভাগ্য, সেই বইমেলাটা এবার ২৬ তারিখে শুরু হলো। যখন বইমেলার বিদায় ঘন্টা বাজে তখন শুরু করলো। আপনি বলবেন যে নির্বাচনের জন্য হয়নি। আর নির্বাচনের জন্য কি বইমেলা বন্ধ করা যায়? এত বড় একটা ঐতিহ্য, যার সঙ্গে অমর ভাষা শহীদদের নাম জড়িত, যে বাংলা একাডেমি বাঙালির মননের প্রতীক যে প্রতিষ্ঠান, তার তত্ত্বাবধানে যে বইমেলা, সেটি আপনি বাতিল করে দিলেন নির্বাচনের জন্য। কারণ নির্বাচনের তো ছুটি দিয়েছেন আপনি, ৪ দিন ছুটি ছিল, তো বইমেলাও ছুটি থাকতো, বন্ধ থাকতো। অতীত রেকর্ড আছে, বইমেলা ২ দিন ৩ দিন বন্ধ ছিল, পরে আবার চালু হয়েছে। তো নির্বাচনের জন্য তো এটা উছিলা, আপনি বন্ধ করলেন। আপনি বাঙালির সংস্কৃতিকে হত্যা করতে চাচ্ছেন সব দিক থেকে। আর আমার দেশে স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা সেই ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে আন্দোলন করে আসছি। শেখ হাসিনা সরকার পতন হয়েছে, সঙ্গত কারণে আপনি মানে যৌক্তিক কারণ দেখিয়েছেন যে নির্বাচন নিয়ে তিনি তার সরকার যে কারসাজি করেছে, সেটাকে আমরা প্রগতিশীলরা সমর্থন করি নেই, কেউই করে না। সুতরাং তার মানে তো এই নয় যে আপনি আমার মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলবেন, আপনি আমার অমর ২১-এর ঐতিহ্যকে মুছে ফেলবেন, এটা তো হতে পারে না। তো সেই কারণে আপনি যদি বলেন যে বইমেলার আপনার অনুভূতি, আমার ওই বইমেলার অনুভূতি বিষাদ বসুধা। কারণ আমার বইমেলা তার ঐতিহ্য হারিয়েছে, বইমেলা তার গৌরব হারিয়েছে। সকলে বইমেলা আসতেও পারে না, কারণ এই পরিবেশ নাই। মব কালচার সৃষ্টি হয়েছিল তথাকথিত মানে দল নিরপেক্ষ সরকারের আমলে। আসলে তো দল নিরপেক্ষ ছিল না, তারা পক্ষপাত দুষ্ট ছিল, যে কারণে মানে বইমেলাকেও তারা কলুষিত করেছে। এই এই অবস্থার মধ্যে ২৬ এবং একটি যে টানাপোড়েন ছিল বইমেলার আগে প্রকাশকদের মধ্যেও আমরা দেখলাম যে না, দুই সেটা দলে ভাগ বাংলা হয়ে একাডেমির ব্যর্থতা, পারেনি। বাংলা একাডেমি পারেনি ম্যানেজ করতে, তাদের দরকার ছিল না এই সমস্ত মানে কুটচাল করা। একটা এতকালের ঐতিহ্য প্যাভিলিয়ন দিচ্ছে যাদের, তাদের প্যাভিলিয়ন দিত বড় প্রকাশকদের, না এবার প্যাভিলিয়ন দেবে না, আবার দিচ্ছে কাউকে কাউকে। তো এগুলি তো এই নাটক করা তো দরকার ছিল না। মানে বইমেলাটা ভালোভাবেই হতে পারতো যদি বাংলা একাডেমি প্রপারলি ম্যানেজ করতে পারত। তাহলে কি আপনার মনে হয় যে এবার যেহেতু নির্বাচনের একটি বিষয় ছিল, রমজানের একটি বিষয় ছিল, এটা নিয়ে আরো আগে থেকে একটা প্রস্তুতি এবং অফকোর্স এটা ডিসেম্বরে প্ল্যান করা উচিত ছিল, যে আমরা যেহেতু এই এই জিনিসগুলি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ১লা ফেব্রুয়ারি ঐতিহ্য হিসাবে বইমেলা শুরু করব। ১২ তারিখে নির্বাচন, আমরা ১০ তারিখে স্টপ করে দিব। ১০, ১১, ১২, ১৩, ১৪ 4 দিন বন্ধ থাকবে, আবার বইমেলা শুরু হবে। কোনো সহিংসতা হয়নি, কিচ্ছু হয়নি, বইমেলা তো করাই যেত।
আর এমনি সরকারি ছুটিও তো ছিল। আর এমনিতে তো বই বিমুখ হয়ে যাচ্ছে আমাদের প্রজন্ম, এই যে বর্তমান প্রজন্ম, আমাদের যে নবীন প্রজন্ম, আমাদের সন্তানরা, নাতিরা, তারা বই পড়ে না আমাদের মতো। জি এমনকি আমার সন্তানের প্রজন্মের পরের প্রজন্ম এখন বইমেলা আসে একটা উৎসব আমেজ হিসাবে দেখতে। বই পড়া উঠে গেছে, ডিভাইসের মধ্যে সবাই নিমগ্ন হয়ে গেছে। জি কি মানে বয়স্ক কি তরুণ সকলেই ডিভাইস নির্ভর। আচ্ছা ডিভাইসেও গিয়েও পড়া যায়, পড়া কিন্তু হচ্ছে না। জি এই যে আপনি যেটি বলছিলেন যে পড়ার পাঠক কমে যাচ্ছে এবং একদম। এবং অনেকেই এটা বলছে যে প্রযুক্তি বই সেখানে আমাদের বিক্রি হচ্ছে না, আপনি যান মেলায় ঢোকেন দেখেন কয়টা বই বিক্রি হয়, অথচ এত মানুষ এখানে ভিজিট করছে, এর যদি 10% লোক, জি 10,000 লোক যদি আসে, তার যদি 10% 1,000 লোক বই কিনে, তাহলে 1,000 পিস বই বিক্রি হবে, 1 কপি করে বই কিনলে। আপনি দেখেন শামসুর রহমান আল মাহমুদের মতো বিখ্যাত কবিদের বই 50 কপি বই মেলায় বিক্রি হয় না। জি আমাদের নির্মলেন্দু গুণের মতো কবির বই 20 কপি বিক্রি হয় না, আমার বই 10 কপির বেশি বিক্রি হয় না। আবার আমি থাকলে আমার চেহারা দেখে কিছু লোক চক্ষু লজ্জা বই কিনে, তো এটা কি পাঠক? তা তো না। আমরা তো নির্মলেন্দু গুণের কবিতার বই প্রেমাংশু রক্ত চাই কিনেছি 70 সালে, তখন তো এই বই মেলাও ছিল না, কিচ্ছু ছিল না, খুঁজে খান ব্রাদার্স থেকে বই জোগাড় করেছি। না কিন্তু কবি নাজির আহমেদ এই যে প্রযুক্তির কথা বলা হচ্ছে যে প্রযুক্তির কারণে বই বিমুখ হচ্ছে, আসলে কি প্রযুক্তি এখানে দায়ী নাকি আসলে আমরা প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে উপযোগী করে তাদের কাছে পৌঁছাতে পারছি না? প্রযুক্তির মাধ্যমে জেনজি প্রজন্ম যেটা তাদের কাছে পৌঁছার জন্য স্কুলে সেই ব্যবস্থাপনা নেই, পড়ার প্রতি যে অনুরাগী করা, ধরেন স্কুলগুলি যদি মানে এরকম কোর্স থাকতো, আমাদের শৈশবে ছিল ক্লাস 6-7 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত এটা ছিল বই পড়া প্রতিযোগিতা, মানে পাঠাগার ছিল স্কুলের ভিতরে এবং আমরা বই ইস্যু করে নিতাম, নিয়ে পড়তাম পাঠ্যপুস্তকের বাইরে। আবার প্রতি মাসে একটা প্রতিযোগিতা হতো স্কুলে, যে মানে এবারে সেরা পাঠককে, তাকে পুরস্কার দেওয়া হতো, বই দিত বা অনুপ্রাণিত কলম দিত। তো এখন তো কোনো পড়ানোর প্রক্রিয়াই নেই, মা টিভি দেখে, বাবা তার ধান্দা নিয়ে আসে, ওই মোবাইল টিপতেছে, তো বাচ্চাও এখানে বসে বসে টিপতেছে। কিন্তু এই আমার বাচ্চাকে আমি যদি এই ডিভাইসের মধ্যে দিয়ে যদি আমি তাকে আলোকিত করতে চাই, করা সম্ভব। মানে আমি আমার নিজের ছোট বাচ্চার কথাই বলি যে সে তো ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে পারে, কারণ ওই ডিভাইস থেকে শিখেছে, ইউটিউব থেকে ইংরেজি নাটক দেখেছে, ইংরেজি দেখছে, ছোট বাচ্চা, তো সে সব শিখে ফেলেছে। তো এখন আপনি যদি বাচ্চাকে যদি প্রপার গাইডলাইন দিয়ে যদি আপনি পড়ার দিকে, আপনি যদি গল্প মুখে মুখে বলেন, যখন সে বই পড়তেও শিখে নেয়। কারণ আমাদের মায়েরা আমরা স্কুলে যাওয়ার আগে মুখে মুখে আরব্য রজনী সহস্রাতের গল্প বলতো, মানে ঠাকুরমার ঝুলির গল্প বলতো, এবং নিজেরা এবং আমরা ছড়া ছড়া দেখি যে বাচ্চারা ছড়া মুখস্থ করেছে। আপনি জিজ্ঞাসা করতে একটা বাচ্চাকে কোন স্কুলের 5টা ছড়া বলতে পারে কিনা, পারবে না। ওই একটা কি 2টা মুখস্থও নাই এখন, এখন মুখস্থ না, এখন শর্ট প্রশ্ন করা হয়। অর্থাৎ যে সৃজনশীলতা একটা বাচ্চার মধ্যে যে সাহিত্য শিল্পের যে নেশা জাগিয়ে দেয়া, যেটা প্রাইমারি থেকে জাগিয়ে দেওয়া দরকার, সেটি ঘটেনি। সেখানে ডিভাইস, একটা ডিভাইসের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। আর আপনি পজিটিভ দিকে আপনার সন্তানকে, প্রজন্মকে নিতে পারেননি, তার ব্যর্থতা তো আপনার অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে, মা হিসেবে। এই যে পাঠকের কথা যখন উঠে আসে, বইমেলার সাথে অমর একুশের চেতনার কথা আপনি বললেন, এবং এই বইমেলার সাথে তো পাঠক, লেখক এবং প্রকাশকের একটি মহা মিলন মেলা ঘটে, এবং এই যে চেতনার কথা বলছি, পাঠকের কথা বলছি, এই পাঠক সৃষ্টিতেও তো একুশের বইমেলা ভূমিকা রাখছে। একজন কবি হিসেবে যখন আপনি পাঠকের সাথে সরাসরি দেখা হয় বা সামনাসামনি দেখা হয় বা অটোগ্রাফ নেয়, তখন আপনার কি ধরনের অনুভূতি হয়? তবে দুঃখের বিষয় কি, এখন আর কেউ অটোগ্রাফ নিতে আসে বলে আমি দেখি না। কারণ আমি যখন তরুণ কবি ছিলাম, ধরেন আজ থেকে 30 বছর আগে, জি 30 বছর আগে যখন আমার বইয়ের সংখ্যা 10টা বেরিয়েছে, এখন তো আমার বইয়ের সংখ্যা 40-এর মতো। তো 10টা বই যখন ছিল তখনই আমার কাছে অটোগ্রাফ নিতে আসতো। আমার বয়স তখন 40-45। এখন এই 30 বছর পরে এই আমার বৃদ্ধ বয়সে এসে আমি তো দেখি যে আমার কাছে কেউ অটোগ্রাফ চাইছে। অটোগ্রাফের দরকার নেই, এখন সার্কাস দেখতে চায়। মানে টেলিভিশনের কোনো সং বা তারকা এখানে আসবে, তাকে ভিড় করে। একটা নায়িকা একটা উপন্যাস লিখুক, এটা হোক না হোক বা অন্য লোক লিখে দিক, সেটা নিয়ে মাতামাতি ভিড়। কিন্তু যে প্রকৃত গুণী একটা লেখক, সৃজনশীল লেখক, তার লেখা পড়বে, নিজেকে আলোকিত করবে, সেই জিনিসটা ফ্যামিলিতে নাই। তো বাচ্চাদের তো আমি দোষ দিই না, বাচ্চারা দায়ী না।
বাবা যদি বই পড়ে, মা যদি বই পড়ে, নানি যদি গল্প শোনায়, খালা যদি বাচ্চাদের গল্প শোনায়, তাহলে তো ওর মধ্যে সাহিত্যের পিপাসা আপনার থেকেই তৈরি হবে। মানে সাহিত্যের যে পিপাসাটা সেটি আমরা নতুন প্রজন্মকে আমরা পরিবার এবং শুরু করতে পারছি না। এটা যেমন আমাদের আসলে এটাকে ভাবতে হবে সবারই যে কিভাবে আমরা আসলে এই জায়গা থেকে। এটা তো মানে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ভাবনার আছে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যদি এমন করে যে প্রত্যেকটি স্কুলে সৃজনশীল একটা মানে আনন্দের একটা উপকরণ করে দিবে বাচ্চাদের মধ্যে, বই পড়া প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, মানে এগুলি ওইভাবে নাই এখন। এগুলি আগে তো আমার শৈশবে মাসিক ছিল, প্রতি মাসে একটা কালচারাল অনুষ্ঠান হতো ক্লাসে। কবি নাসির আহমেদ, এবার একটু আপনার লেখালেখি সম্পর্কে জানতে চাই। আপনি তো দু হাতে লিখেছেন নানা অঙ্গনে, যেখানে আপনি হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে বলা যায়। আপনি সহস্রাধিক গান লিখেছেন, জনপ্রিয় গান লিখেছেন, আপনি নাটক রচনা করেছেন, আপনি কলামিস্ট হিসেবে প্রচুর নাম করেছেন, প্রচুর কলাম লিখেছেন, সাংবাদিকতা করেছেন, সম্পাদনা করেছেন। এত কিছুর পরেও আমি করছি সাংবাদিকতা থেকে, আমি অবসর নেই। জি, এত কিছুর পরেও কবি হিসেবে কেন পরিচয় দেন আপনি? কেন এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি তো দেই না, মানে এখন মানে কোনো প্রকৃত কবি কি নিজেকে কবি বলে? যে বলে সে কোনোদিন কবি নয়। যে নিজেকে বলে আমি কথা সাহিত্যিক অমুক, দেখবেন অনেক মূর্খ আছে দুর্জন, ফোন করে আপনি ফোন দিলেন, হ্যালো আমি কবি অমুক বলছি, আমি সাংবাদিক অমুক বলছি, কিন্তু কোনো গুণী মানুষ সেটা বলবে না। এখন আপনি যে বলছেন কবি আমাকে বলছে, এরা আমি জানি না কিভাবে এটা চালু হয়ে গেছে। এটা কি স্বাচ্ছন্দ্য বোধ করেন কবি পরিচয় দিতে অন্য পরিচয়ের থেকে? এক সময় খুব গৌরব বোধ করতাম, এখন আর সেই গৌরব আমি বোধ করি না। কেন করি না? যে এখন কবিতার পাঠকও নাই, আর কবিতা বুঝে কবিতা লেখে, কবিতার কলা প্রকৌশল জেনে কবিতা লেখে, এরকম কবিও তো আমি তরুণ প্রজন্মের মধ্যে দেখি না। হয়তো 100 জন খুঁজলে আমি একজনকে পেতে পারি বা 2 জন। মানে আমি তো অনেক বই পড়ি এবং অনেক পত্রিকা পড়ি, যেহেতু নিজে পত্রিকা সম্পাদনের সঙ্গে যুক্ত, আমি ওই রকম দেখি না, সেজন্য আমি ওই গৌরবটা আর বোধ করতে পারছি না। কারণ এখন কে ভালো কবি আর কে কবি না, এটা একাকার হয়ে গেছে। মানে আদা আলু যখন একসঙ্গে কাটিয়া মিশিয়ে ফেলায় না। কিন্তু এই যে আপনি বলছেন যে অনেকে না জেনেই হয়তো কবিতা লিখছে, বা অনেকে হয়তো পঠন পাঠনের জায়গাটা, অনেকে ফেসবুকে লিখে মনে করেন আমি কবি হয়ে গেছি। জি, কিন্তু এই দায়টা তো যারা রাষ্ট্র বলি বা যারা অগ্রজ আছে তারাও কি, তাদের ঘাড়ে কি কিছুটা বর্তায় না যে আমরা তাদেরকে জুনিয়রদেরকে সেই জায়গাটা করে দিতে পারছি না? না, সেটা মানে আমি ওইভাবে মানে মানতে রাজি না আপনার সঙ্গে। যেমন সে ধরেন শামসুর রহমান প্রধান কবি ছিলেন, আল মাহমুদ দেশের একজন প্রধান কবি ছিলেন, আহসান হাবিব একজন প্রখ্যাত প্রধান কবি ছিলেন। তারা তো আমাদেরকে বলে নাই যে নাসির এইভাবে কবিতা লেখো। আমরা তাদের কবিতা পড়ে কবিতা লেখা শুরু করেছি। পড়েছিলাম বলেই শঙ্খ ঘোষের কবিতা পড়েছি, রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশকে পড়েছি বলেই আমরা তাদের ওই যে চেতনা ঐতিহ্য ওইটা থেকে লাইট নিয়েছি নিজের ভিতরে। যেমন একজন একটা সিগারেট খাচ্ছে আর আগুন হচ্ছে গণ, সিগারেটের ব্র্যান্ডটা হচ্ছে তার নিজের। তো এই সমস্ত আগুন রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, শামসুর রহমান, আল মাহমুদ, হাসান হাবিব, হাসান হাফিজুর রহমান, এইসব লোকরা তো হচ্ছে আগুন। সেই আগুন থেকে আমরা একটু আলো নেয়ার চেষ্টা করতে, আমাদের কাছ থেকে তো সেই আলো নেয়ার জন্য তাদের আসতে হবে। তারা যদি মনে করে যে অতীতে যা লেখা হয়েছে কিচ্ছু হয় নাই, আমরাই নতুন একটা কিছু লিখবো। আমি ওবায়দ আকাশের বইয়ের ওর উপর একটা প্রবন্ধ লিখতে গিয়ে আমি এই কথাগুলি এরকম করেই প্রায় বলেছি, কয়েকদিন আগে লিখলাম যে আসলে তরুণ প্রজন্মের মধ্যে সেই কবিরাই টিকে গেছে, তারাই কালে বড় কবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যারা পূর্ব ঐতিহ্যকে গ্রহণ করেছে এবং নিজে নবায়ন করেছে। সেটাকে ঐতিহ্যকে গ্রহণ করে নবায়ন করতে হয়। এখন আমি ছন্দবিহীন কবিতা লিখব, কিন্তু ছন্দটা জানলে তবেই গদ্য কবিতা লেখা সম্ভব। যে কারণে রবীন্দ্রনাথ তার সারা জীবন ছন্দে কবিতা লিখে একেবারে জীবন সায়ান্নে 30 কবিরা যখন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ এরা যখন 30-70 আধুনিক কবিতার সুধীন দত্তরা শুরু করলেন, তখন তিনি লিখলেন পুনশ্চ, পত্রপুট, শেষ লেখা। এই যে গদ্য কবিতা লেখা দেখবেন পরে তার মধ্যে রিদম আছে, সুর আছে। সমর সেনের অনেক গদ্য কবিতা আছে, সুর আছে তার মধ্যে। এখন গদ্য কবিতা লিখছে মানে কিছুই জানেন না, ছন্দ জানেন না, প্রতীক জানেন না, চিত্রকল্প জানেন না, আপনি হঠাৎ মনে আসলো আপনি লিখে দিলেন এবং আপনার কোনো এডিটর নাই, আপনার ডিভাইস হাতে আছে, আপনি ছেড়ে দিলেন, আপনার ডিভাইসে আপনি কবি।
আপনি প্রতিদিন 5টা 10টা করে কবিতা ছাড়ছেন, বন্ধুরা বাহ 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 চমৎকার লিখছিস রে। এবং বইমেলায় দেখা গেল যে বই নিজের টাকা নিজের খরচ টাকা করে দিয়ে বই বার করা, আমাদের জীবনে 1 টাকা খরচ করে বই বার করিনি। জি, জি। জীবনের প্রথম বই বের হয়েছে পাবলিশারের কাছ থেকে, এবং সেই আমলে 500 টাকা পেয়েছি, আজ থেকে 40 বছর আগে। জি, এই যে কবিতাকে আপনি বলছেন যে এই যে নানা কবিতার বৈশিষ্ট্যগুলো আপনি বললেন, এবং সেই সাথে তো কবিতা বলা হচ্ছে যে শব্দের একটি খেলা এবং আবেগ অনুভূতির সূক্ষ্ম প্রকাশ, সূক্ষ্মতম প্রকাশ। এই যে শব্দের খেলা বলছেন, এবং শব্দকে নিয়ে খেলে একজন কবি তার নিমগ্ন ভাবনার বিষয়। তা আপনি যখন কবিতা লেখেন তখন কি শব্দ আপনাকে খুঁজে নেয়, না আপনি শব্দকে খুঁজে নেন? আমার এখন এখন মানে কি, শব্দ খুঁজেছি কবিতা লেখার প্রাথমিক পর্যায়ে। জি, এই ধরুন বছর 10 আমি মানে 1980, 81, 82, 90 পর্যন্ত শব্দ খোঁজা লেগেছে। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শব্দ ধরা দেয়, নাজেল হয়। আর কবিতা কিন্তু লেখা যায় না, আসলে ভর করে নাজেল হয়। এটা কিরকম, অবচেতন মনের মধ্যে ঢুকে যায়। একটা লাইন প্রথমে আসে বা 2টা লাইন আসে, টুকে রাখলাম, পরে আরেকদিন দেখা গেল পুরো কবিতাটি এসে গেছে। জি, তো শুধু এটা আসে, এই ভাবনার জগতে ওটা চেতনার ভেতর থেকে আসে। জি। আর লিখতে লিখতে এমন একটা জিনিস হয়ে যায় যে শব্দ কোন জায়গায় কোন শব্দটা বসবে, এই শব্দের পরে এটা কোনটা বসবে, এটার একটা ক্রাফটসম্যানশিপ তৈরি হয়ে যায়। সৈয়দ শামসুল হকের মার্জিনে মন্তব্য পড়েছেন আপনি, জি, দেখবেন সেখানে সাহিত্য সৃষ্টির নানান ভাবনা তিনি বলেছেন। বিষয়গুলো বলেছেন তিনি। তো আমার মনে হয় যে একজন কবি বা একজন লেখক লিখতে লিখতে তার একটি কাঠামো তৈরি হয়ে যায় তার অবচেতন মনের মধ্যে। তিনি যা লেখেন সেটি একটি শেপের মধ্যে পড়ে, শেপের মধ্যে পড়ে যায় এবং একটি মানসম্পন্ন জায়গায় স্পর্শ করে। এখন বলতে পারেন যে মানের তো কোনো সীমা নাই, জি। আরো সুন্দর হতে হবে, যে কারণে সারা জীবন লিখতে হয়। কবে আমি আমাকে অতিক্রম করতে পারবো আমি তো জানি না। যে গত বছর আমার যে বই বেরিয়েছে, আগামী বছর যে বইটা বেরোবে কে জানে, হয়তো আমার গত বইটাকে ছাড়িয়ে যেতে পারে, অথবা ওইটার চেয়ে খারাপ হতে পারে। কিন্তু এই জন্য নিরন্তর লিখে যাওয়া এবং পড়া, ব্যাপক পড়া। পড়লে হবে কি, আপনার চেতনা উন্মোচিত হবে, ভাবনার দুয়ার খুলবে। দর্শন পড়তে হবে, আপনি কবিতা লিখবেন, আপনাকে প্রচুর ভালো উপন্যাস পড়তে হবে। উপন্যাস পড়বেন যে মানব চরিত্রকে, আপনি মানব চরিত্রের নানা বৈশিষ্ট্য বোঝার জন্য আপনার কবিতা সেটা প্রয়োগ করবেন। আর কবিতা যে ইউনিটি অফ থিম বলে একটা কথা, ভাবনার ঐক্য, সেটাও তো আজকাল আমি অনেকের কবিতা দেখি না। শুরু করে একরকম, শেষের দিকে আসে আরেক রকম, ছিন্ন ভিন্ন, টুকরা টুকরা, সুন্দর, মানে 2টা লাইন চমৎকার বা 4টা শব্দবন্ধ সুন্দর, কিন্তু একটা একটা কমপ্লেক্স মিলে একটা কমপ্লেক্স চিত্রকল্প কিছু দ্বারা দৃশ্য একটা তৈরি কোনো হয় একটা ঘটনা নাড়া দেয় না। যেমন প্রতিটি ভালো কবিতা একটি প্রতীকী গল্প, সিম্বলিক। এটা ধাঁধা শুনেছেন না, বিয়ে বাড়িতে শৈশবে কৈশোরে দেখতাম ধাঁধা দেয় গ্রামে, যে এই ধাঁধাটা ভাঙাও। জি, তো একটি ভালো কবিতা একটি ধাঁধা, তার বহুমাত্রিক অর্থ হবে, কিন্তু দুর্বোধ্য না, একটু প্রতীকী, প্রতীকটা উন্মোচন করলেই অর্থ হবে। কিন্তু একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের নিবিড় সম্পর্ক, এখন মানে যে কবিতা লেখে না সেও বুঝতে পারবে, কিন্তু ভাবার তো বুঝতে গিয়ে মাথা ঘুরে যাবে। এই এক একজন এক এক রকম অর্থ করবে। যেমন একটা হীরার আংটি এখানে যদি রাখি, হীরা পাথরটা, হীরাটা যদি রাখি, ওইটার নানা রকম আলো দিবে। এই পাশ থেকে যে দেখে সে একরকম আলো দেখবে, আপনার দিক থেকে দেখলে আরেক রকম আলো দেখবে। একটা ভালো কবিতা, এখানেই মনে হয় যে কবির কবিতার অনন্য যে কবিতা, এই যে শৈল্পিক বৈশিষ্ট্যটা এখানে, যে একটা সে ভালো কবিতা যার ডাইভার্সিটি অফ মিনিং, মানে অর্থের বহুমাত্রিকতা, কোটি মানুষের কাছে কোটি রকমের এক একজনের, অর্থ দাঁড়ায়, কিন্তু দুর্বোধ্য নয় অবশ্যই। এবং বাক্যের সঙ্গে বাক্যের পরম্পরা থাকবে। তো কবি নাসির আহমেদ, আপনার কবিতায় তো আমরা দেখি যে প্রেম, প্রেম দেখি, প্রকৃতি দেখি, প্রতিবাদও দেখি। তো এই যে এই বিষয়গুলো কি ব্যক্তিগত নাকি সময়ের প্রতিচ্ছবি? কবিতা তো আসলে ব্যক্তিত্ব সমাজের বাইরের না, আমি তো সময়ের তরঙ্গের সঙ্গে আছি, তাই না? তো এই বর্তমান সময় আমাকে যা বলায় আমি তাই তো লিখি। এখন যদি এখানে আজকে খুনাখুনি হয়, আমি কি প্রেমের কবিতা লিখতে পারবো? আমি লিখবো আতঙ্কের কথা, আমি লিখবো মানবতার বিপর্যয়ের ভয়াবহতার কথা। আমি যদি মবের কবলে একজন শিক্ষককে পড়তে দেখি, আমি কি একটা রোমান্টিক কবিতা লেখার, আমি ঘৃণা প্রকাশ করব, ক্ষোভ প্রকাশ করব? কবিতা তো কবির জীবনের অভিজ্ঞতারই সারাৎসার। সেই কবি সফল কবি যিনি তার সময়কে ধারণ করতে পারেন এবং যিনি তার ভবিষ্যৎকে দেখেন। আজকে বসে 2050 সালে কি হবে যে দেখতে পায়। একজন কবি, বোধহয় আমার মনে হয় ময়ূক চৌধুরী লিখেছিলেন,
পৃথিবীতে আর কোনো নবী আসিবে না, কবিরাই যুগে যুগে আসিবে কেবল। জি তারা নবীর মতো প্রফেটিক ভার্সনে তারা ভবিষ্যৎবাণী করে যাবেন। জি জি। তো এই যে একজন কবি যেমন সময়ের দায়ও বহন করে, অনেক সময় আমরা বলি, কিন্তু একজন কবি কি সময়ের দায় বহন করার সাথে সাথে কি তাকে কি সময়ের দায় বহনকারী বাহক বলবো, নাকি বলবো যে সে অনুভূতি, যে অনুভূতির প্রকাশ হয় সেই অনুভূতির শিল্পী, কি বলবো, নাকি উভয়ই বলবো? না, সৃজন তো আছেই। আমি তো একটা বেদনার কথা বা ক্ষোভের কথা বললো আমি তো স্লোগানের মতো প্রবন্ধের মতো করে বলবো না, জি আমি তো কলমের ভাষায় বলবো না, জি আমি সেটাকে কবিতার ব্যঞ্জনাময় ভাষায় নির্মাণ করার চেষ্টা করব। জি। কিন্তু বোঝা যাবে যে এটা বিক্ষোভের কথা, এই সময়ের উদ্যত আস্ফালনের বিরুদ্ধে দৃঢ়চিত্ত একজন কবির প্রতিবাদের কথা, কিন্তু কখনো তার স্লোগান নয়। জি তো সুতরাং ওইটা তো নির্মিতি, মানে একজন শিল্পী, কবি একজন শিল্পী এবং দার্শনিক। ভালো কবি মাত্রই দার্শনিক, যদি তার কবিতার দর্শন না থাকে সেই কবিতা টিকবে না, সমকালই মুছে যাবে। আর একটা কবিতা টিকে থাকবে, মানে 100 বছর পরে টিকে থাকবে চিরন্তন সত্যবাণী উচ্চারণের জন্য। যেমন রবীন্দ্রনাথের অনেক পদ্য আছে, ভালো কবিতা না, পদ্য, বিবৃতিধর্মী, কিন্তু ওর বাণীর জন্য অমর হয়ে গেছে, মানে এটা 100 বছর পরও থাকবে। যেমন হেলাল হাফিজের অনেক পদ্য আছে, কবিতা নাই বললেই চলে, তার সবই পদ্য লিখছেন, একটা গভীর ব্যঞ্জনাময় কবিতা নাই, কিন্তু ওই যে দুইটা লাইন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই লাইনটা হচ্ছে চিরন্তন। এটা হচ্ছে বিষয়ের কারণে এই এই যে স্মরণীয় বাণী, 14 মাত্রার অক্ষরবৃত্তে লেখা, এখন যৌবন যার 18 মাত্রা, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই অক্ষরবৃত্তে লেখা এই দুটি লাইনের মধ্যে তারুণ্যের একটা চিরন্তন বাণী উচ্চারিত হয়েছে। একইভাবে যখন জসীমউদ্দিন বলে, আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, এর মধ্যে যে ত্যাগের যে মহিমা, বেদনার যে, হ্যাঁ, মানে যে আমাকে ক্ষতি করলো তার কল্যাণের জন্য আমি তাকে খুঁজি, এই যে মানবিক চেতনা, এই চেতনার তো দার্শনিক মূল্য আছে, কিন্তু কবিতা হিসাবে পদ্য, বরং কবিতা হিসাবে অসাধারণ মুখারি তার নতুন চরের মতো। জি, কবি নাসির আহমেদ, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে পাঠকদের জন্য যদি কিছু বলেন। পাঠকদের জন্য একটাই অনুরোধ করব, পড়ুন, অনেক ব্যস্ততার মধ্যে পড়ুন, পড়াই মানুষকে আলোকিত করে, যা ভালো লাগে তাই পড়ুন। এবং পাঠক কেন, নিজেকেও বলি, নাসির পড়ো, যতটুকু আয়ু আছে বাকি সময়টা পড়ো, বন্ধুদেরকেও বলি পড়ুন, পড়ুন প্লিজ, পড়ার বিকল্প নাই। ভালো লিখতে চাইলে, নিজেকে আলোকিত করতে চাইলে পড়ার বিকল্প নেই। আপনি একজন কবি, সে লিখবে তার প্রয়োজনে, কিন্তু একজন পাঠক সে তো কবিতা লিখবে না, সে নিজেকে এনলাইটেন করার জন্য, আলোকিত করার জন্য। একজন সাহিত্য পড়া মানুষ যখন কথা বলে, সেই কথার মধ্যে একটা শৈল্পিকতা তৈরি হয়। যেমন তুমি কবিতা খুবই কম লিখেছো ওইভাবে না, কিন্তু তুমি যখন কথা বলো, একজন পড়ুয়া মানুষ, এনলাইটেন মানুষকে আমরা উপলব্ধি করি। জি, কবি নাসির আহমেদ, আপনার কথার সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই যে পড়ুন, আসলে পড়ার কোনো বিকল্প নেই। আপনার এই মূল্যবান বাণী আশা করি যে পাঠকরা মনে রাখবেন, আর কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।